নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে যাবার সাহস হচ্ছে না। হবেই বা কি করি? কত বছর পর বাড়ির সামনে আসলাম। আজ থেকে প্রায় 12 বছর আগে এই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম শুধুমাত্র অবহেলার কারণেই। আজ আবার ফিরে এসেছি। ফিরে আসার দুইটা কারণ, প্রথমত আমার দাদি অসুস্থ তাই, আর দ্বিতীয়ত সেটা না হয় রহস্যই থাক, বাড়ির ভেতরে গিয়েই না হয় পরিচয়টা দেই। আমার বাবারা দুই ভাই, বড় চাচার এক ছেলে এক মেয়ে। আমরা দুই ভাই, আমি আর ইমন। আমাদের কোনো বোন নেই। বাবা বড় বিজনেসম্যান। ছোট থাকতে কখনো বাবার সঙ্গ পাইনি। মাও নিজের সময় কাটানোর জন্য স্কুল শিক্ষক এর পেশায় নিযুক্ত হন। বাড়িতে আমি আর দাদি আর বড় ভাইয়া ইমন থাকতাম, আর কাজের লোক। চাচা চাচিরা বিদেশে থাকে। বড় ভাইয়া ছোটবেলা থেকেই আমাকে ভালোবাসতো না, সবসময় আমার সাথে ঝগড়া করত, আর আমার নামে উল্টাপাল্টা বলেই বাবার কাছে নালিশ করতাম, আর বাবা আমাকে মারত। এইভাবেই অবহেলা পেতাম আমি। মাও বড় ভাইয়াকে বেশি ভালোবাসতো, আমাকে শুধু দাদিই ভালোবাসত। আমি যখন ক্লাস 8-এ পড়ি, সেই বছর বাড়ি থেকে পালিয়ে যাই। বাড়ি থেকে পালানোর কারণ ছিল ভাইয়া টাকা চুরি করে আমার কথা বলেছে যে আমি চুরি করেছি। বাবা আমাকে অনেক মারে, মাও কিচ্ছু বলেনি। সেই দিন রাগ করে আমি বাড়ি থেকে চলে আসি, আর আজ এত বছর পর বাসায় ফিরলাম। আর আজ আমি প্রতিষ্ঠিত। আমাকে ওপর মহল থেকে এখানে একটা মিশনের জন্য পাঠানো হয়েছে। আর এখানে এসে জানতে পারি দাদি খুব অসুস্থ, তাই এখানেই আসি, না হলে অন্য কোনো ফ্ল্যাটে উঠতাম। বাড়ির গেট দিয়ে ঢুকলাম, বাড়ির সামনে কয়েকটা গাড়ি দেখতে পেলাম, হয়তোবা কেউ এসেছে। বাড়ির সব রুম আমার চেনা ছিল, এবং দাদির রুমও। তাই আমি দাদির রুমের দিকে যেতে লাগলাম। দাদির রুম থেকে অনেক শব্দের আওয়াজ পাচ্ছি। আমি দাদির রুমের সামনে আসলাম, তখনই আমার সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো। দেখতে খুব সুন্দর। মেয়েটা আমাকে বলল, আপনি কে? আপনাকে আগে তো এই বাড়িতে দেখিনি। আমার মুখে মাস্ক, তাই মেয়েটা আমার মুখ ভালো করে দেখতে পাচ্ছে না। মেয়েটাকে ভালো করে দেখলাম, কিন্তু চিনতে পারলাম না। এই বয়সী মেয়ে তো আমাদের বাড়িতে একটাই থাকতে পারে, সে আমার চাচাতো বোন মুন্নি। তাহলে ও কি আমার চাচাতো বোন? এটা ভাবতে লাগলাম। কি হলো, কথা বলুন। আপনি কে? কেন? অবহেলার পাত্র। মানে? সব মানের উত্তর হয় না। তখন মেয়েটা আপু আপু বলে কাউকে ডাক দিল। মুহূর্তেই আরো কয়েকটা মেয়ে এলো। এই মেয়েটা আমার থেকে বড় হবে। কি হয়েছে দিশা, এত ডাকাডাকি করতেছিস কেন? ও, তাহলে এই মেয়েটার নাম তিশা। তাহলে এই মেয়েটা আমার চাচাতো বোন না। আপু, এই লোকটাকে জিজ্ঞেস করেছে উনি কে, কিন্তু কোনো কথাই বলছে না। এই আপনি কে? আর আমাদের বাড়িতেই বা আসলেন কি করে? হেঁটে হেঁটে এসেছি। দেখছো কি ফালতু ছেলে, ওকে এক্ষুনি বের করে দাও বাড়ি থেকে। আপনারা কারা? আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরই বলছে আমরা কে? বুঝলাম না, আপনাদের বাড়ি মানে? মানে হচ্ছে আমি এই বাড়ির বড় ছেলে ইমনের বউ, আর ও আমার বোন। হুম। ও, তাহলে এ আমার বড় ভাইয়ের বউ, আর এ আমার বড় ভাইয়ের শালিকা। শুনুন, দাদুর রুমে যাব। এই, এখন কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আগে বলুন আপনি কে? আমি তো মানুষ। তিশা জোরে জোরে কথা বলছিল, তাই দাদুর রুম থেকে একটা মহিলা এসে বলল, মা এমনিতেই অসুস্থ, আর ডাকাডাকি করে কথা বলছো কেন তোমরা? দেখুন কাকিমা, এই লোকটা কখন থেকে আজে বাজে কথা বলছে। আমাকে দেখিয়ে বলল। মহিলাটা আমার দিকে ঘুরতেই আমি তাকে চিনে ফেললাম। এ হলো আমার কাকি। ছোটবেলায় আমি যখন এখানে থাকতাম, তখন কাকিমারা বিদেশে থাকতো, এখন মনে হয় এসে পড়েছে। কে তুমি? আমি রিমন। রিমন বলার সাথে কাকি একটু পিছে সরে গেল, হয়তো বুঝে গেছে আমি তার দেবরের ছেলে। কাকি সরে যেতেই আমি দাদুর রুমের দিকে যাওয়া ধরলাম। অবাক হয়ে তিশার আপু জিজ্ঞেস করলো, কেন দিয়েছে এখনই বুঝতে পারবে। রুমে গিয়ে দেখলাম বাবা, মা, ভাইয়া আর কাকা আর কিছু লোক। আমি প্রায় সবাইকে চিনলাম, কিছু লোককে ছাড়া। আমার মুখে আগেই বলেছি মাস্ক আছে, তাই আমি গিয়ে দাদির পাশে বসলাম। এই কে তুমি? মায়ের পাশে বসেছ কেন? কে তুমি বাবা? তখনই কাকি এসে বলল। ও রিমন। রিমন বলার সাথে সাথেই পুরো বাড়ি যেন নিস্তব্ধ হয়ে গেল। মা বাবা দুইজনেই কাতর চোখে আমার দিকে তাকিয়ে আছে। পুরো বাড়িটাই চুপ হয়ে গেল। তিশা আর তার আপু কিছুই বুঝতে পারছে না। দাদু আমার হাতটা ধরে বলল, তুই আমার নাতি রিমন। দাদু, আমি তোমার নাতি রিমন। দাদু কোন রকম উঠেই আমাকে জড়িয়ে ধরল। এতদিন কোথায় ছিলি দাদু ভাই? কত খুঁজেছি তোকে। এই তো আমি এসে পড়েছি দাদু তোমার কাছে। আর কোথাও যাস না দাদু ভাই। আমাকে চলে যেতে হবে। তোমার অসুস্থতার কথা শুনে আমি এসেছি। আমার আবার চলে যেতে হবে। আমি কারো বাড়িতেই অবহেলার পাত্র হয়ে থাকতে চাই না। এটা তো তোর বাড়ি। না,
আমার কোনো বাড়ি নেই, তোমার কাছে একটু থেকেই চলে যাব। তিশা আর ওর আপু কিছুই বুঝতে পারছে না, প্রায় সবার চোখেই জল, কিন্তু ভাইয়ের চোখে জল নেই। হয়তো আমার ফিরে আসাতে ভাইয়া খুশি হয়নি। তুই যদি বাড়ি ছেড়ে চলেও যাস তাহলে কথা দিয়ে আমার সাথে মাঝে মাঝে দেখা করে যাবি। হঠাৎ করে বাবা বলল, ও যাবে মানে? ও কোথাও যাবে না, এটা ওর বাড়ি আর ও এখানেই থাকবে। আগেই বলেছি আমার কোনো বাড়ি নেই, আমি একাই এখন ভালো আছি। আবার নতুন করে পরিবারের মায়ায় জড়িয়ে আবার নতুন করে অবহেলা পেতে চাই না আমি। মায়া সে আমাকে জড়িয়ে ধরল। দেখ বাবা, আমরা ভুল করে ফেলেছি। তুই চলে যাওয়ার পর আমরা সেই ভুলটা বুঝতে পেরেছি। তোর বাবা আর আমি সব জায়গায় তোকে খুঁজেছি, কিন্তু তোকে পাইনি। দেখ দাদু, সবাই যেহেতু এত করে বলছে থেকে যা। ও আচ্ছা, আমি এখানে থাকবো, তবে আমার কাছে শর্ত আছে। আমি তোর সব শর্ত মেনে নিব। আমি আমার মতন থাকবো একটা রুমে, কেউ আমার রুমে আসবে না, রুম গোছাতেও আসবে না। তাহলে ঘর গোছাবে কে? আমারটা আমি নিজেই পারি, এতদিন তো আমারটা আমিই করেছি। আমি রাত 12টার আগে বাড়ি ফিরবো না, নিজের মতো করেই থাকবো। কিন্তু ওর রাত পর্যন্ত। সমস্যা হলে আমি চলে যাচ্ছি, না, কোনো সমস্যা নেই। আর আমি আমার খাবার বাইরে থেকে খেয়ে আসবো। এই বাড়ির খাবার আমি খাবো না, আর এইখানে শুধু আমিই থাকবো। নিজের বাড়ি খাবার রেখে বাইরে খেয়ে লাভ কি? অযথা টাকা নষ্ট। আমি আমার উপার্জন করা টাকা নষ্ট করব? কারো টাকা আমার লাগবে না। ছোটবেলার কথা আমার মনে আছে, টাকা না নিয়েও আমাকে মার খেতে হয়েছে। সময়ের কথা বাদ দে। আমি চাইলে ওই কথা ভুলতে পারবো না। শুধু তোমার অসুস্থতার কথা শুনে আমি এখানে এসেছি, না হলে জীবনেও আসতাম না। আর আমার কাজটা শেষ হয়ে গেলে আমি আবার চলে যাব। কি কাজ দাদু ভাই? পরে বলবো। আচ্ছা, তোর রুমে গিয়ে এখন রেস্ট নি। আচ্ছা। তোর মুখের মাস্কটা খোল, একটু ভালো করে দেখতে পারলাম না। আমি ফ্রেশ হয়ে আসছি, তখন ভালো করে দেখো। এই বলে আমি চলে আসলাম। আসার সময় তিশা আর ভাবি, মানে ইমন ভাইয়ের বউ, আমার দিকে অবাক চোখে তাকিয়েছিল। হয়তো আমি যে এই বাড়ির ছেলে এটা ভাবতেই পারিনি। আমি আমার রুমে চলে আসলাম। রুমটা অনেক গোছানো। ব্যাগটা রেখে জামা কাপড় বের করে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে শুধু টাওয়ালটা পরে বের হলাম, রুমের দরজা লক করিনি। তখনই তিশা নামের মেয়েটা আমার রুমে এলো। আমার গায়ে শুধু একটা টাওয়াল। তিশা মেয়েটা রুমে এসে আমার দিকে তাকিয়ে রইল। আমি দেখা মাত্র আবার ওয়াশরুমে ঢুকে গেলাম। কি লুচু মাইয়া, এখন আমার দিকে তাকিয়ে আছে। ওইভাবে তাকিয়ে আছো কেন? আমার ডাকে মেয়েটার হুঁশ ফিরল বুঝি। মেয়েটা কোনো কথা না বলে একটা হাসি দিয়ে চলে গেল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে জামা কাপড় পরে নিলাম। তারপর ব্যাগ থেকে পিস্তলটা বের করে খাটের উপর রাখলাম। তখনই দাদু আমাকে ডাক দিল। আমি পিস্তলটা ওইখানে রেখেই দাদুর রুমে চলে গেলাম। দাদি আমাকে জিজ্ঞাসা করলো আমার রুম ঠিক আছে কিনা, আর রুমে কোনো সমস্যা আছে কিনা। এত বছর তো আর ওই রুমে কেউ থাকতো না, তাই জিজ্ঞাসা করলো আর কি। না দাদু, সব ঠিক আছে। এই বলে দাদির সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ আমার রুম থেকে একটা চিৎকারের আওয়াজ এলো। আমি তাড়াতাড়ি রুমে গিয়ে দেখি ওই মেয়েটা আমার রুমে, আর আমার পিস্তলটা মাটিতে পড়ে আছে। নিশ্চিত এই মেয়েটা আমার পিস্তলটা দেখে ভয় পাইছে। আমি তাড়াতাড়ি পিস্তলটা উঠিয়ে কোমরে গুজে নিলাম। হেই, আমার রুমে আসার সাহস তোমার কি করে হয়? এর আগের বার আসলে, এখন আবার এসে আমার জিনিস ধরেছো। আপনার সাথে প্রথম খারাপ ব্যবহার করেছিলাম, তাই ওইবারও ক্ষমা চাইতে এসেছিলাম। কিন্তু কে জানতো আপনি তখন গোসল করছেন। আমি ভাবলাম আপনার গোসল করা শেষ, তাই এখন ক্ষমা চাইতে আসলাম। কিন্তু এসে আপনাকে রুমে দেখলাম না, তাই পিস্তলটা দেখে আচমকা ভয় পেয়ে গিয়েছিলাম। এইসব ফালতু কথা রাখো। আমি জোরে জোরে কথা বলছিলাম। মা বাবা ভাইয়া ভাবি সবাই আমার রুমে আসলো। কি হয়েছে? আমি আগেই বলেছিলাম আমার রুমে যেন কেউ না আসে, তারপরও এই মেয়েটা কেন আমার রুমে আসে? ওর কাজ কি এখানে? বাবা, একটু শান্ত হ। কিসে শান্ত হব? আমার রুমে কেউ আসতে পারবে না, আর আমি আমার মতন থাকবো, সেটা আমি আগেই বলেছিলাম। ও হয়তো ভুল করে এসে গেছে। আপনি আমার ভাইয়ের বউ, আমার না। আমার ব্যাপারে কোনো কথা বলতে আসবেন না। আমি আমার ব্যাপার আমি নিজেই সামলে নিতে পারবো, আর ভুলেও আমার রুমে যেন কেউ না আসে। ও তোর ভাবি রিমন, ভালোভাবে কথা বল। আমি ভালোভাবে কথা বলতে শিখিনি। আমি রাস্তায় বড় হয়েছি, তাই রাস্তার লোকেরা যেমন কথা বলে আমি তেমন করেই কথা বলবো। রিমন, আমি তোর ভাই, আমার সাথে এমন করে কথা বলতে পারিস না। সেই ভাই, যার জন্য ছোটবেলায় প্রতিদিন মার খেতাম। টাকা চুরি না করেও যার জন্য আমি চোর প্রমাণিত হতাম আর মার খেতাম। আর সেই ভাই যে টাকা নিয়ে আমার কথা বলেছিল আর আমার বাড়ি থেকে চলে যাওয়ার কারণ তুমিই ছিলে। ভাইয়া আর কোনো কথা বলছে না। আমি এখন রেস্ট নিব। সবাই এখন এখান থেকে যাও, আর ভুলেও আমার রুমে কেউ যেন না আসে। আচ্ছা। তারপর সবাই চলে গেল।
তিশা মেয়েটা যাওয়ার আগে আমার দিকে একটা রহস্যময় চাহনি দিল। সবাই যাওয়ার সাথে সাথে আমি রুমের দরজাটা আটকে দিলাম। কোমর থেকে পিস্তলটা বের করে ব্যাগে রাখলাম। ব্যাগের উপরেই আমার আর্মি কার্ড ছিল। ওই কার্ডটা মেয়েটা দেখলে বুঝে ফেলতো আমি একজন আর্মি, আর তারপরে সবাই জেনে যেত আর আমার এখানের মিশনটা আর হতো না। তাই আমি একটু রেগে সবার সাথে কথা বলছিলাম। হঠাৎ আমার ফোনে একটা কল আসলো। আমাদের স্যার ফোন করেছে। রিমন, তোমাকে যে মিশনটাই পাঠিয়েছি, আশা করে তুমি মিশনটাই জয়ী হবে। ইনশাল্লাহ স্যার। শোনো, কাল তুমি কলেজে জয়েন হও। তোমাদের মিশন কলেজ থেকে শুরু করব, কারণ ওই কলেজ থেকে ওই সব অবৈধ কাজ হয় আমি শুনেছি। তাই তুমি কালকে তোমার কাগজপত্র নিয়ে ওই কলেজে ভর্তি হও, আর যেন কেউ জানতে না পারে তুমি একজন আর্মি। জেনে ফেললে কিন্তু ওই মিশনটা শেষ করে যাবে। না স্যার, কেউ জানতে পারবে না। ওকে, আর শোনো, আমি আরো কয়েকজন আর্মি অফিসার পাঠিয়েছি, ওরা তোমাকে সাহায্য করবে। স্যার, এসব তো দরকার ছিল না। দরকার আছে রিমন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিশন, আর আমি ওদের তোমার ছবি দেখিয়েছি। ওরা কলেজে কাল তোমার সাথে পরিচয় হয়ে নিবে। ওকে স্যার। ওকে, বাই। তারপর স্যার কলটা কেটে দিল। আমিও সবকিছু ঠিক করে নিলাম। কাল কলেজে ভর্তি হতেই যা যা কাগজপত্র লাগবে তা একটা ফাইলে রাখলাম। এভাবে আজকের দিনটা চলে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। আমি যেহেতু এই বাড়ির খাবার খাই না, তাই সরাসরি কলেজের জন্যই রেডি হলাম। রুম থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য ফাইলটা রেডি করে রেখেছিলাম, সেটা নিয়ে বেরিয়ে পড়লাম। নিচে আসতেই দেখলাম আমার মোবাইলটা আনতে আমি ভুলে গিয়েছি। তাই ফাইলটা এখানে সোফার উপর রেখে আমি মোবাইলটা আনতে গেলাম। রুম থেকে মোবাইলটা নিয়ে আসতে দেখি আমার কলেজে ভর্তি হওয়ার কাগজপত্রের ফাইলটা ওই তিশা নামের মেয়ে ফাইল থেকে কাগজপত্র বের করে পড়তেছে। এটা দেখে আমার খুব রাগ হলো। আমি গিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিলাম। থাপ্পড়ের শব্দে বাড়ির সবাই এসে পড়েছে। আমার জিনিসপত্র ধরার সাহস হয় কি করে আপনার? তুই মেয়েটাকে এভাবে থাপ্পড় মারলি কেন? আমার বোনকে এভাবে মারতে পারো না তুমি। আপনার বোন কোন সাহসে আমার জিনিসে হাত দেয়? তাই বলে মেয়েটাকে থাপ্পড় দিবি? দিব। আমি আগেই বলেছি আমার রুমে বা আমার জিনিসপত্র সব আমার পার্সোনাল। আমার কোনো কিছুতেই কেউ হাত দিবে না। তারপর কাল আবার 2 বার আমার রুমে গিয়ে আমাকে বিরক্ত করলো আপনার বোন। তারপর আজ আবার আমার জিনিসপত্রে হাত দেয়। ওকে আমি মানা করেছি তো। এই ফাইলটা এখানে পড়েছিল, তাই দেখছিলাম এটা কিসের ফাইল। কে দেখতে বলেছে তোমাকে? রিমন, তুমি কিন্তু এখন অনেক বেশি করে ফেলতেছো। তুমি মেয়েটাকে মারলে আর এখন আবার অপমান করতেছো। আমার জিনিস যে ধরে আমি তার সাথে এমনই করি, কারণ আমি ভালো শিক্ষা পাইনি। ভালো শিক্ষার বয়সে অবহেলা পেয়ে বাড়ি ছাড়তে হয়েছে। রাস্তায় বড় হয়েছি, এইভাবে কথা বলতে শিখেছি। আমি আবার বলে দিচ্ছি, আর কেউ যদি আমার জিনিসে হাত দেয় তাহলে পরের বার খুব খারাপ হবে। এই বলে ফাইলটা নিয়ে চলে আসতে লাগলাম। বাবা, কোথায় যাওয়ার আগে খেয়ে তো যা। আমি বলেছি না আমি এই বাড়িতে খাবো না। ছোটকালে যখন তোমাদের পিছে পিছে ঘুরতাম খাতে খাওয়ার জন্য, তখন তোমাদের সময় হয়নি আমাকে খাওয়ানোর। নিজের খাবার নিজেই খেতে হয়েছে। এসে দেখেও যাওনি আমি খেয়েছি কিনা। এখন আর দেখাও লাগবে না। এই বলে চলে আসলাম। কোথাও গেলে বাড়ি থেকে গাড়ি নিয়ে যাস। আমার কোথাও যেতে হলে আপনাদের গাড়ির প্রয়োজন নেই। এতদিন আমি নিজে চলাচল করেছি, কারো গাড়িও লাগেনি আমার, আর আজও লাগবে না। এই বলে বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা করে কলেজের উদ্দেশ্যে বের হলাম। কলেজে ভালোভাবেই গেলাম। রিক্সা থেকে নেমে সোজা কলেজে গেলাম। একটা ছেলের কাছ থেকে প্রিন্সিপাল স্যারের রুমটা জেনে নিলাম। প্রিন্সিপাল স্যারের রুমের বাইরে এসে দাঁড়িয়ে আমি বললাম, স্যার আমি আসতে পারি? আসো। ভেতরে গেলাম। তোমাকে আগে এই কলেজে দেখি নাই তো। স্যার আমি এই কলেজে ভর্তি হতে এসেছি। ও, তোমার কাগজপত্র এনেছো? স্যার। তারপর স্যারের হাতে কাগজপত্রগুলো দিলাম। স্যার কাগজপত্রগুলো দেখতে লাগলেন। তুমি নাম করা বিজনেসম্যান রুহুল আমিনের ছেলে? যদিও বাবার উপরে রাগ করে আছি, তবুও কলেজে ভর্তি হতেই বাবার নাম দেওয়াই লাগবে। তুমি তো খুব ভালোই নাম্বার পেয়েছো, আর আমি তোমাকে ভর্তি করে নিলাম। আর চাইলে আজ থেকে ক্লাস শুরু করতে পারো। না স্যার, আজ থেকে না, কাল থেকে শুরু করব। আচ্ছা, আর তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো। ওকে স্যার। তারপর স্যারের রুম থেকে বের হয়ে এলাম। তারপর আমি কলেজের মাঠে আসতেই কয়েকজন ছেলে আমার সামনে আসলো। স্যার, আমার ভুল না হলে আপনি আর্মি ক্যাপ্টেন রিমন, তাই না? কিন্তু তোমরা আমাকে চিনলে কি করে? আমাদের মেজর স্যার পাঠিয়েছে আপনাকে ওই মিশন সহজ করার জন্য। ও, এখানে কথা না বললে ভালো হয়, ওইদিকে চলো। স্যার চলুন। তারপর ওদের সাথে কলেজের পেছন দিকটায় গেলাম। কলেজের পেছন দিকটা একটু নির্জন। এবার তোমাদের পরিচয় দাও।
আমি আশিক, আমি শুটার। আমি জয়, আমি খুব দ্রুত দৌড়াতে পারি। আমি মাহিয়ান, আমিও একজন শুটার। আমি জাবির, আমি শুটার আর আমি দৌড়াতে খুব ভালো পারি। আমি সাব্বির, আমি এই এলাকার লোক। এখানে অবৈধ কাজ আর নেশাগ্রস্ত সব আস্তানা আমি চিনি। গুড। তা তোমরা কলেজে ভর্তি হয়েছো? না স্যার, এখনো ভর্তি হয়নি। আমাকে স্যার বলবে না, আমি তোমাদের সমবয়সী, তাই আমার নাম ধরে বলবে। আর স্যার ডাকলে কেউ শুনে ফেললে মিশনের ক্ষতি হতে পারে। ওকে, তাহলে রিমন বলেই ডাকবো। আমরা বন্ধু, তাই আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। ওকে। এখানে কোথায় উঠেছো তোমরা? একটা ফ্ল্যাট কিনে নিয়েছি, আমরা সবাই ওখানে থাকবো। ও ভালো। আর সাবধানে থেকো, কেউ যেন তোমাদের আসল পরিচয় জানতে না পারে। ওকে, তোকে এই নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, তাহলে এখন ভর্তি হয়ে নাও, কাল থেকে আমাদের মিশন শুরু। ওকে। ওকে বাই। তারপর ওদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে আসলাম। তারপর রিক্সা করে বাড়ি আসতেছি। বাড়ির খাবার যেহেতু আমি খাই না, তাই একটা হোটেলের সামনে নামলাম। হোটেলের সামনে নামতেই আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোন বের করে দেখি স্যার ফোন দিয়েছে। হ্যালো স্যার। রিমন, তোমাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ফোন দিয়েছি। কি কথা স্যার? এখানে অনেক বছর ধরে যেহেতু অবৈধ কাজ চলছে, তাই এই কেসটা সমাপ্ত করার জন্য পুলিশের উপরও দায়িত্ব পড়েছে। তাই তোমাদের ওই কলেজের ছদ্মবেশে পুলিশও থাকবে, তাই একটু ভালোভাবে থাকো। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না স্যার, আমরাই এই কেসটা সমাপ্ত করতে পারবো। বেস্ট অফ লাক। ধন্যবাদ। ওয়েলকাম আর বাই। ওকে বাই। তারপর হোটেল থেকে খাবার খেয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসেই আমি আমার রুমে গেলাম, কিন্তু রুমে গিয়ে দেখলাম আমার ব্যাগের জামা কাপড় সব গোছানো, আমার বিছানা সবকিছুই গোছানো। সকালে তো এইরকম গোছানো ছিল না আমার রুম। তার মানে আমার রুমে কি কেউ এসেছিল? আমার মাথা আবার গরম হয়ে গেল। আমার রুমে কে এসেছিল এই বলে জোরে জোরে ডাক দিতে লাগলাম। তিশা নামের মেয়েটা আমার রুমে এলো আর বলল, আমি গুছিয়েছি আপনার রুম। আমার খুব রাগ হলো। আমি গিয়ে তিশাকে দরজার সাথে চেপে ধরলাম। সকালের ঘটনার পরও কোন সাহসে তুমি আমার রুমে এলে? দরজার সাথে চেপে ধরেই বললাম, এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম আপনার রুম খুব অগোছালো, তাই ভাবলাম গুছিয়ে দিই। আমি আগেই বলেছিলাম, তারপরও কেন আসলে? তিশা মাথা নিচু করে আছে। বাড়ির সবাই আমার রুমে চলে এসেছে। জোরে জোরে কথা বলার শব্দ শুনে সবাই এসে দেখে আমি তিশাকে দরজার সাথে চেপে ধরে আছি। বাবা, ওকে এমন করে ধরে রেখেছিস কেন? আমি সকালে ওনাকে মানা করার পর কোন সাহসে আমার রুমে এসে আমার রুম গোছালো? ইশামা আবার ওর রুমে কেন এসেছিলে? শুধু প্রমাণ পাওয়ার জন্য? আমি শিওর কোনো না কোনো কাজ জড়িত আছে, না হলে ওনার কাছে পিস্তল থাকার কথা না। তাই তো আমি ওনার রুমে এসেছিলাম, দেখতে কোনো প্রমাণ পাই কিনা, উনি কি কাজে জড়িত এটা জানতে, কিন্তু কোনো প্রমাণই পেলাম না। এই কথাগুলো মনে মনে বললো। আসলে এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম ওনার রুমটা অগোছালো, তাই ভাবলাম রুমটা ঠিক করে দিই। সেই ভেবে রুমটা গুছিয়ে দিলাম। আমি তোমাকে রুম গোছাতে বলেছিলাম? ও তোর রুমটাই তো গুছাইছে, এতে রাগান্বিত হওয়ার কি আছে? আগেই বলেছিলাম যে আমার রুমে কেউ আসবে না, তারপরও ও কেন এসেছিল আমার রুমে রুম গোছাতে? এটা নিয়ে আর কোনো ঝগড়া হোক সেটা চাই না আমি। তিশা, মা তুমি রুমে চলে যাও, আর রিমন তুমি শান্ত হও। সবাই চলে যান এখান থেকে। আর ভবিষ্যতে আবার আমার রুমে কেউ আসলে তার ফল ভালো হবে না, এই বলে আমি দরজা আটকে দিলাম। শুধু তোমার বিষয়ে কোনো একটা প্রমাণ পাই, আমাকে এতবার অপমান করার শোধ আমি নিব। এই বাড়ি থেকে টানতে টানতে জেলে নিয়ে যাব, আর আমাকে ওপর মহল থেকে যে দায়িত্ব দিয়েছে সেটাও আমি পালন করব। এই দায়িত্ব পালন করার জন্যই আমি এই বাড়িতে এসেছি। মনে মনে বলল তিশা। তারপরেই সবাই আমার রুমের সামনে থেকে চলে গেল। না, এই মেয়ের কোনো না কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে, তা না হলে এমন অপমান করার পরও আমার রুমে আসতো না। আমাকে আরো সাবধানে থাকতে হবে। পকেট থেকে আর্মির কার্ডটা বের করলাম। ভাগ্যিস এই কার্ডটা পকেটের সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, না হলে এই মেয়ে আমার কার্ডটা দেখে ফেলতো আর আমার মিশনটা শেষ হয়ে যেত। বাইরে থেকে খেয়ে এসেছিলাম, তাই শুয়ে পড়লাম। বিকেলে ফোনের রিংয়ে ঘুম ভাঙলো। একটা অচেনা নম্বর দিয়ে ফোন এসেছে। আমি ফোনটা ধরলাম। হ্যালো স্যার। কে আপনি? স্যার, আমি আশিক, আর আমরা ভেবেছিলাম বিকালে একটু এলাকার চারপাশটাই একটু ঘোরাঘুরি করব। ও, তোমরা রেডি হও, আমি আসছি। ওকে। তারপর আমি ফোনটা কেটে দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়লাম। পিস্তলটা কোমরে গুজে রুম থেকে বের হয়ে গেলাম। আসার সময় ওই মেয়ে তিশাকে কোথাও দেখতে পেলাম না। কোথায় যাচ্ছিস? কাজ আছে, এই বলেই বাড়ি থেকে বের হয়ে আসলাম। আমি আশিককে ফোন দিলাম। স্যার বলুন। কোথায় তোমরা? এক স্কুলের রাস্তার সামনে আছি স্যার। ওকে, আসতেছে আমি ওইখানে। আমি ওদের কাছে গেলাম। আমরা কোথায় যাব এখন?
খেপুপাড়া যাব স্যার। ওখানে এই মেয়ে পাচার কাজগুলা বেশি হয়। এলাকাটা নির্জন একটু, তাই। আচ্ছা চলো। তারপর ওদের সাথে কেপুপাড়া গেলাম। যেহেতু সাব্বির স্থানীয়, তাই ও সব জায়গা চেনে এখানকার। আমরা এখানে এসেছি, এখান থেকে মেয়ে পাচার হয় আর সব নেশাগ্রস্ত জিনিস এখানে আগে থেকেই আসে। আর অনেকদিন যাবৎ এই কাজ এখানে চলে আসতেছে। কেউই এই কেসের সমাধান করতে পারেনি, তাই এখানে আমাদেরকে পাঠানো হয়েছে। আর একদল পুলিশকেও পাঠানো হয়েছে। আমরা খেপুপাড়া অনেক ঘুরলাম, চারদিকে অনেকেই নেশা করতে দেখলাম। এদেরকে ধরে কোনো কাজ হবে না। ওরা এই নেশাজাতীয় জিনিস কোথা থেকে আসে কিছুই জানে না, তাই ওদের ধরে লাভ নেই। স্যার চারদিক তো ভালো মতোই দেখলাম, কিন্তু কোথাও তো পেলাম না। চলো আর একটু সামনে যাই। চলুন স্যার। কিছু দূরে যেতেই একটা মেয়ে চিৎকারের শব্দ আমার কানে আসলো। আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তোমরা কিছু শুনলেই? স্যার, ওই দিক থেকে একটা মেয়ের চিৎকার করা শব্দ শুনলাম। চলো। তারপর সেই শব্দ অনুসরণ করে আমরা গিয়ে দেখি 7টা ছেলে একটা মেয়েকে কোথাও যেন ধরে নিয়ে যাচ্ছে জোর করে। আমরা কোনো কথা না বলে গিয়ে ছেলেগুলোকে মারতে লাগলাম। ওদেরকে মেরে শুইয়ে দিয়েছি। ওদের লিডার পালানোর চেষ্টা করলো। দৌড়ে পালাচ্ছে ওদের লিডার। তোমরা এদের দেখো, আমি ওকে দেখছি। ওকে স্যার। তারপর আমি ওদের লিডারের পেছন পেছন দৌড়াতে লাগলাম। রাস্তায় গাড়ি করে যাচ্ছিল তিশা। আমাকে একটা লোকের পেছনে দৌড়াতে দেখে তিশা গাড়ি থেকে নেমে আমার পেছনে দৌড়াতে লাগলো। আজ তোমাকে ধরবই। খুব জোরে দৌড়াচ্ছি, যে করেই হোক ওকে ধরতেই হবে। ওকে ধরলেই আমি এই কেসটা সমাধান করার জন্য কোনো ক্লু পেতে পারি। তোমাকে আজ ধরবই। আমি প্রায় লোকটাকে ধরেই ফেলবো, তখনই তিশা পেছন থেকে এসে আমাকে ধরে আর আমি তিশাকে নিয়ে নিচে পড়ে যাই। অনেক ছোট চেষ্টা করলাম, কিন্তু তিশা আমাকে আরো জোরে ধরে ফেললো। যখন তিশার কাছ থেকে ছুটি, লোকটা অনেকটা দূরে পালিয়ে যায়। এবার আর আমার রাগ কমলো না। তিশাকে থাপ্পড় দিতে যাবো, তখনই দেখি সাব্বির আমার দিকে আসতেছে। সাব্বির এখানে এসে আমাকে স্যার বললে এই মেয়ে কিছু বুঝে দিতে পারে, তাই আমি হাত দিয়ে ওকে দৌড়ানো থামাতে বললাম, যে সাব্বির আমার সাথে কোনো কথা না বলতে পারে। আমি তখন তিশাকে মারতে হাত উঠিয়েছিলাম, তখনই তিশার চোখ বুজে ফেলে। আর যখন তিশা চোখ খোলে, তখন ওর সামনে কেউই নেই। তিশার চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। এই আবার কই গেল? আমাকে থাপ্পড় না মেরে দৌড়। এই বলেই তিশা চলে গেল। আমিও ওদের কাছে গেলাম। তুমি আমার পেছনে গিয়েছিলে কেন? সাব্বিরকে বললাম। আসলে স্যার, ওদের রাস্তা না ওদিকে, আপনার একার কোনো ক্ষতি করে দিতে পারতো, এই ভেবে আমি গিয়েছিলাম। কিন্তু আপনার কাছ থেকে ওদের লিডার পালালো কেমনে? একটা স্টুপিড মেয়ের জন্য পালাতে পেরেছে। ও আচ্ছা, তোমরা যাদের ধরেছ ওরা কোথায়? এই রুমে স্যার। ওকে চলো। তারপর ওদের সাথে ওই লোকগুলোদের যেখানে বেঁধে রেখেছিল সেইখানে গেলাম। বল, তোরা কার কথায় এই মেয়েদের পাচার করিস? বিশ্বাস করুন, আমরা এই বিষয়ে কিছু জানি না। সত্যি কথা বল, তা না হলে তোদের কি অবস্থা করব ভাবতেও পারবি না। বিশ্বাস করুন, আমরা কিছুই জানি না। যে পালিয়ে গেছে সে জানে সব। আর ওই মেয়েগুলোকে এনে আমি তার কাছে দিতাম, আর সে আমাদের টাকা দিত। এর বেশি কিছুই জানি না আমরা। সত্যি কথা বলছি। আমরা সত্যি বলছি। আমারও তাই মনে হচ্ছে, ওরা কিছুই জানে না। কিন্তু ওরা মেয়ে তুলে এনে এদের কাছে দিত, তাই এরাও খুব বড় অপরাধ করেছে। মেজর স্যারের কাছে এদের পাঠিয়ে দাও। ওকে। আচ্ছা, তোমরা ওদের পাঠিয়ে দিয়ে তোমাদের ফ্ল্যাটে চলে যেও, আমিও যাই। আর কাল কলেজে দেখা হবে। আর কলেজে তোমরা একসাথে থাকবে না, আলাদা আলাদা থাকবে, যাতে কেউ তোমাদের সন্দেহ না করে। ওকে স্যার। বাই। তারপর ওদের কাছ থেকে আমি চলে এলাম। অন্যদিকে আমার কাছ থেকে যে পালিয়ে গিয়েছিল সে ছিল ওই লোকগুলোর লিডার। ওদের লিডারের নাম ইমরান। বস, আমাদের কিছু লোক ধরা পড়েছে। কি? এত বছর ধরে এই ব্যবসা করে আসছি, কিন্তু কেউ ধরা খেলো না, আজ কি করে ধরা খেলো? আমরা একটা মেয়েকে ধরে আনছিলাম, তখন কোথা থেকে জানি 6 জনের মতো লোক এসে আমাদের লোকদের মারতে থাকে। আমি কোনো রকম ওখান থেকে পালিয়ে আসি। যারা যারা ধরা পড়েছে তারা কি আমাকে চিনতো? না বস, ওরা শুধু আমাকেই চিনতো। ও, তাহলে ওরা এবার তোমার কথা ওই লোকগুলোর কাছে বলে দিবে, আর ওই লোকগুলো তারপর তোমাকে ধরবে, আর তুমি আমার কথা বলে দিবে। না বস, আমি কোনোদিনই আপনার নাম বলবো না। আর কিছু বলার আগেই ইমরান মাটিতে পড়ে যায়। সৌরভ, ইমরানকে কে গুলি করেছে? আমাদের এই কাজ কেউ কাউকে বিশ্বাস করতে পারে না ইমরান। তুমি বেঁচে থাকলে আমি একটা টেনশনে থাকতাম যে তুমি ধরা পড়লে আমার কথা বলে দিতে পারো। আর আমার বস আমাকে শিখিয়েছে আমাদের দলে কাউকে নিয়ে টেনশন থাকলে তাকে শেষ করে দিতে।
বস, আমাদের বস আপনি, কিন্তু আপনার বসকে তাকে তো কোনোদিন দেখিনি। তাকে ভুলেও দেখার কামনা করো না, কারণ তাকে দেখার চেষ্টা যে করেছে সেই মরেছে। তার মতো ভয়ানক আর কেউ নেই। এত ভয়ানক সে? আমরা এত বছর ধরে যে এই ব্যবসা করে আসছি শুধু তার শক্তির কারণে, আমাদের কেউ ধরতে পারেনি। এত ক্ষমতা তার? অনেক ক্ষমতা তার। আমার বসে, তার নাম আকাশ। আপনি তাকে দেখেছেন? ওই বরগুনা জেলার মধ্যে আমি শুধু তাকে দেখতে পেরেছি। এসব কথা বাদ দাও, এখন কাজ করা শুরু করো। সময় মতো মেয়ে পাচার না করতে পারলে বস খুব রাগ করবে। আচ্ছা বস। এইদিকে আমি বাড়িতে এসে গিয়েছি। আমার রুমে যাওয়ার সময় দেখি তিশা বাবা মায়ের সাথে বসে টিভি দেখতেছে। ভাইয়া ভাবিও এখানে আছে। আমার সেই কথা মনে পড়লো, তিশার জন্যই ওদের লিডারকে ধরতে পারিনি। এই ভেবে রাগ হলো। তিশা আমার দিকে চেয়ে দেখে আমি অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। তিশা সাথে সাথে চোখ সরিয়ে নেই। বাবা মা এইখানেই, তাই কিছু বললাম না। রাগটাকে কন্ট্রোল করে রুমে চলে এলাম। আজকের দিনটাও চলে গেল। আজ সকালেই উঠলাম, উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। রুম থেকে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলাম। বাবা, কোথায় যাওয়ার আগে খেয়ে তো যা। এই বাড়ির খাবার এতদিন খাইনি, আর আজও খাবো না, এই বলে চলে আসলাম। মা আমার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আমি বুঝতে পারছি আমার অবহেলায় মা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু মার এটাও বোঝা উচিত ছোটকালে তাদের থেকে যে অবহেলা আমি পেয়েছি তাতে আমার কতটা কষ্ট হয়েছে। একটা রিক্সা করে কলেজে গেলাম। কলেজের গেট দিয়ে ঢুকলাম। অনেক ছাত্রছাত্রী মাঠে বসে আছে। আমিও মাঠের দিকে যাচ্ছি। হঠাৎ কেউ এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারলাম একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। আমি মেয়েটাকে ছাড়িয়ে পেছনে ফিরি। পেছনে ফেরার পর দেখি একটা খুব সুন্দর মেয়ে, লম্বা চুল, গোলাপি ঠোঁট, টানা টানা চোখ। মেয়েটা সুন্দরী। ওই ছেলেগুলো আমার সাথে অসভ্যতামি করতেছে, প্লিজ কিছু করুন। আমি মেয়েটার পেছনে ফিরে দেখি চারটা ছেলে। ছেলেগুলোর পোশাক দেখে মনে হচ্ছে বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। ভাই, আপনাদের সমস্যাটা কি? মেয়েটাকে ডিস্টার্ব করছেন কেন? দেখ, তুই মনে হয় নতুন, এই কলেজের বিষয়ে কিছুই জানিস না। আমার ভাই সৌরভ এই কলেজের ভিপি, তাই আমাদের যা ইচ্ছা আমি তাই করব। তোর ভাই ভিপি হোক বা মিনিস্টার হোক, তাতে আমার কিছু যায় আসে না। আজ থেকে এই কলেজের কোনো মেয়ের সাথে ভুলে অসভ্যতা করার চেষ্টা করবি না। করলে কি অবস্থা হবে ভেবেও পাবি না। কি আমাকে হুমকি? এই তোরা কি দেখছিস? মার ওকে। ফাহিমের লোকেরা আমাকে মারতে আসলো। আমি সবগুলোকে মারতে লাগলাম। আশিক, জাবির, মাহিয়ান, জয়, সাব্বির গেট দিয়ে ঢুকতেছিল, কিন্তু আমাকে মারপিট করতে দেখে ওইখানেই থেমে গেল। তারপর ধরলাম ফাহিমকে, ইচ্ছা মতন মারতে লাগলাম। আজ এতটুকুই মারলাম, ভবিষ্যতে কোনো খারাপ কাজ করতে দেখলে কি অবস্থা হবে ভেবেও পাবি না। এই বলেই মেয়েটার কাছে আসলাম। ফাহিমদের হাসপাতালে নিয়ে গিয়েছে কিছু ছেলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনি আমার জন্য ওদের সাথে মারপিট করলেন, তাই ধন্যবাদটা আপনার প্রাপ্য। হয়তো হয়তো না। আর আমি সানজিদা সুলতানা। আমি রিমন। ক্লাসে যাওয়া যাক। তারপর সানজিদার সাথে ক্লাসে যেতে লাগলাম, কিন্তু কলেজের সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। আশিক, জাবির ওরা মেয়েদের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। কলেজে হইচই পড়ে গিয়েছে যে ভিপির ভাইকে একটা ছেলে মেরেছে। ক্লাসের সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়েছিল। সবার দৃষ্টি আমার দিকে দেখে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। আমি সানজিদার সাথে কথা বলছি। আশিক, জাবির, মাহিয়ান, জয়, সাব্বির ওরাও ক্লাসে এসেছে। একটু পর ক্লাসে স্যার এলো। স্যার আমাকে জিজ্ঞাসা করলেন আমি ভিপির ভাইকে কেন মেরেছি। আমি বললাম একটা মেয়ের সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছে তাই। তবুও ভিপির ভাইয়ের গায়ে হাত তোলা তোমার ঠিক হয়নি। ভিপি তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। এসব বললো স্যার। তারপর ক্লাস করাতে লাগলো। হঠাৎ কেউ বলল স্যার আসবো। দরজার দিকে তাকিয়ে দেখি তিশা দাঁড়িয়ে আছে। তার মানে তিশা এই কলেজে পড়ে আর আমাদের সাথেই। এসো। এত দেরি হলো কেন? একটা কাজ ছিল স্যার। পরের বার যেন আর দেরি না হয়, গিয়ে বসো। আচ্ছা স্যার। তিশা অন্য বেঞ্চে বসার সময় সানজিদাকে কিছু ইশারা করলো, আর সানজিদাও ইশারার জবাব দিল মাথা নাড়িয়ে। যদিও আমি তখন দেখতে পাইনি, আপনাদের বোঝানোর জন্য বললাম। ক্লাস শেষ হলো। ক্লাস থেকে বের হলাম। আশিক, জাবির, জয়, সাব্বির ওরা মেয়েদের সাথেই কথা বলতেছে। মিশনের বিষয়ে ওদের কোনো খেয়ালই নেই। সানজিদা আমার কাছে আসলো। বাই, কাল দেখার কথা দুটোই হবে। বাই।
সঞ্চিতা চলে গেল। আমি সাব্বিরের কাছে গেলাম। আমাকে আসতে দেখে সাব্বির মেয়েটাকে চলে যেতে বলল। মেয়েটা চলে গেল। শোনো, আজ বিকালে একটা মিশন হবে, রেডি থেকো। আর ওদের সবাইকে বলো আজ খেপুপাড়ায় ওদের আস্তানায় মিশন হবে। ওকে, বাই। বলে পেছনে ঘুরতেই তিশা এবং মেয়েটা ওইদিকে সরে গেল। এই মেয়েটা এখানে কি করতে এসেছিল? আমাদের কথা শুনেছে নাকি? ওই এখানে এসেছিল কেন? তিশাকে বললাম। ক্লাস তো শেষ হয়ে গেছে, বাড়ি যাব। আমরা যখন এক বাড়িতেই যাব, তাই ভাবলাম আপনার সাথেই যাই, তাই আপনার কাছে আসলাম। ওই শোনো, আমি আগেই বলেছি আমার পার্সোনাল জীবনে আসার চেষ্টা করবে না, ভালো হবে না। এসেছে, ওনার সাথে বাড়ি যাব। যাও নিজের মতন বাড়ি। যাচ্ছি তো। যাও। আমারও কোনো ইচ্ছে নেই তোমার সাথে যাওয়ার। তোমরা কি বলছিলে? হ্যাঁ, সেটা শুনতে এসেছিলাম, বাট ধরা পড়ে গেলাম। আর তুমি খুবই চতুর, কিন্তু তোমাকে আমি ধরবই। আর তুমি যেই ছেলেটার সাথে কথা বলেছিলে, ওই ছেলেটাকেও নজর রাখতে হবে। তিশা নিচে নিচে বলতেছে কথাগুলো। না, এই মেয়েটা মোটেও সুবিধার না। এই মেয়েটার মধ্যে কোনো না কোনো রহস্য নিশ্চয়ই আছে। এই মেয়েটা থেকে দূরে থাকতে হবে। এই বলে কলেজ থেকে বের হয়ে চলে আসলাম। একটা রিক্সা করে হোটেলের সামনে আসলাম। বাড়িতে খাবার খাই না, তাই এখান থেকেই খেতে হবে। হোটেলে গিয়ে পেট ভরে খাবার খেলাম। তারপর হোটেল থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি তিশা কিছু পুলিশের সাথে কথা বলতেছে। এই মেয়ে এখানেই বা কি করে, আর পুলিশের সাথেই বা কি কথা বলতেছে? শোনা লাগবে তো। আমি মাথাটা নিচু করে তিশার ওইখানে যেতে লাগলাম। তিশার ফোনে একটা কল আসলো। আমি কাছে গেলাম। বিশ্বাস করুন, আমার গাড়ির কাগজপত্র বাড়িতে। কাগজপত্র বাড়িতে কেন রেখে এসেছেন? মনে ছিল না। ও, এই গাড়ির কাগজপত্রের বিষয় আমি দূর থেকে ভেবেছিলাম কি না কি। আমি ওইখান থেকে চলে এলাম বাড়িতে। তিশাদের ওইখানে একজন অচেনা লোক এলো। এমন রাস্তার পাশে কথা বলে সবাই তো দেখতে পাবে। সরি, আমি বুঝতে পারিনি রিমন এখানে আসবে। কিছু কাজ বোঝা উচিত। আমি যদি তখন রিমনকে না দেখতাম তাহলে কি হতে পারতো ভেবে দেখেছো? ভাগ্যিস আমি দেখেছিলাম রিমন তোমাদের ওখানে আসতেছে, আর তোমাকে ফোন করে বললাম। আপনি ফোন করে না বললে ধরা খেয়ে যেতাম। যাই হোক, ওই রিমনের উপরে সবসময় নজর রেখো। এই কলেজে ভর্তি হওয়ার পিছনে নিশ্চয়ই ওর কোনো কারণ আছে। আর রিমন যে কলেজে সাব্বির নামের একটা ছেলের সাথে কথা বলেছে, খেয়াল করেছো? আমি খেয়াল করেছি। গুড। শোনো, তোমরা ওই সাব্বির নামের ছেলেটার উপর নজর রাখবা। কোথায় যাই, কার সাথে কথা বলে, সব খবর আমাকে দিবা, অন্য পুলিশদের বলবা। ওকে ম্যাম। আর তিশা, রিমন কোথায় যায়, কি করে, এই খবর তুমি রাখবা। কারণ তুমি আর ও এক বাড়িতে থাকো। রিমন বাড়ি থেকে বের হলেই তুমি ওর পিছনে পিছনে বের হবে, ও কোথায় যায় তা দেখার জন্য। এই রিমন ছেলেটা খুব চতুর। তিশা, যতই চতুর হোক না কেন, আমাদের কিন্তু আমাদের দায়িত্বটা পালন করতে হবে। ওকে, বাই। বাইরে থেকে খেয়ে এসেছি, তাই আমি বাড়িতে এসে গোসল করে শুয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে আশিককে ফোন দিলাম। তোমরা রেডি হও, আজই একটা ছোট্ট মিশনে নামতে হবে। ওকে স্যার, আমরা রেডি হচ্ছি। ওকে, আমি আসতেছি। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। আমার কথা যে অন্য কেউ শুনেছে সেটা আমি বুঝতে পারলাম না। তিশা সেই অচানকে ফোন দিল। বলো। রিমন কোথায় ও বেরোচ্ছে? আর ফোন দিয়ে কাকে যেন সেইখানে আসতে বললো, কি নাকি একটা কাজ আছে। তুমি রিমনের পিছু করো, ওর সেই জায়গায় যাও, আমরা আসতেছি। ওকে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে বাড়ি থেকে বেরোলাম। আমার পেছনে যে কেউ আছে সেটা এখনো বুঝতে পারলাম না। আমি বাড়ি থেকে নেমে আসলাম। আমার পেছনে যে কেউ আসছে এটা বুঝতে পারলাম না। আশিকদের থেকে একটু দূরে তখন আমার কাছ দিয়ে একটা গাড়ি যায়, আর আমি আয়নায় দেখতে পাই তিশা আমার পেছন পেছন আসছে। না, এখন আশিকদের কাছে যাওয়া যাবে না। আমি ফোনটা বের করে আশিকের কাছে একটা SMS পাঠিয়ে দিই। SMS-টাতে লেখা ছিল, তোমরা খেপুপাড়ার দিকে যাও, আমি আসছি। আশিক আমার SMS পেয়ে ওদের নিয়ে যাওয়া ধরে, আর আমি অন্য রাস্তা দিয়ে খেপুপাড়া যাচ্ছি। তিশা, আর পেছনে থেকে লাভ নেই, আমি তোমাকে দেখেই ফেলেছি। যাই হোক, তুমি এসেছো তাতে আমারই ভালো হয়েছে। তোমার জন্যই আমরা ওদের আস্তানায় যেতে পারবো। এই ছেলে কোথায় যাচ্ছে? কখন থেকে হেঁটে চলেছি, পা ব্যথা হয়ে গেল। এই পোলা এখনো হেঁটে যাচ্ছে। আমরা খেপুপাড়া এসে পড়েছি। চারিদিক এখন নির্জন। এইখানে সবসময় নির্জনই থাকে। গুন্ডাগুলোর আস্তানা এখানেই হবে, আর তিশা আমাকে ওদের আস্তানায় নিয়ে যাবে। তিশা হঠাৎ করে পড়ে গেল, এই সূচকে আমি লুকিয়ে পড়লাম। তিশা উঠে আমাকে দেখতেছে না। এতটুকু সময়ের মধ্যে গেল কোথায়? যে করেই হোক, একে আমার খুঁজে বের করতেই হবে। এবার তিশা আমাকে খুঁজতে লাগলো।
আর আমি তিশার দিকে নজর রাখছি। আমার প্ল্যান ছিল এটা খেপে পড়া গুন্ডাগুলোর আস্তানা এদিকে। যদিও আমি আস্তানাগুলো চিনি না, কিন্তু এখন চিনে যাব। গুন্ডাগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর কোনো মেয়ে দেখলেই ধরে ওদের আস্তানায় নিয়ে যায় আর পরে পাচার করে দেয়। আর তিশা এখন এখানে ঘুরছে, আমি নিশ্চিত গুন্ডাগুলো ওকে দেখলেই ওর উপর আক্রমণ করবে আর ওদের আস্তানায় নিয়ে যাবে। আর আমিও তখন ওদের পিছু পিছু আস্তানায় যেতে পারবো। আমাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, আমাকে তন্ন তন্ন করে খুঁজছে তিশা। তখন গুন্ডাগুলো ওকে দেখে ফেলে আর তিশার উপর আক্রমণ করে। আমি পেছন থেকে সব দেখতেছি। তিশা ওদের কাছ থেকে অনেক ছোটাছুটি করতেছে, কিন্তু কিছুতেই ছুটতে পারতেছে না। শত হলেও তিশা একটা মেয়ে, আর 5টা ছেলের সাথে তিশা কিছুতেই পারবে না। তিশাকে ওরা ভালোভাবেই ধরে ফেললো আর ওদের আস্তানার দিকে নিয়ে যেতে লাগলো। আমি ওদের পেছন পেছন গেলাম। কিছু দূর যেতেই একটা বাড়ি দেখতে পেলাম। এই নির্জন জায়গার বাড়িটাই নিশ্চয়ই ওদের আস্তানা। ওরা তিশাকে নিয়ে বাড়ির ভেতর দিকে যেতে লাগলো। তিশা অনেক ছোটাছুটি করতেছিল। তিশার প্যান্টের থেকে একটা কাগজ পড়ে যায়, যেটা ওরা দেখতে পায়নি, আমি দেখতে পেলাম। ওরা তিশাকে নিয়ে বাড়ির ভেতরে গেল। আমিও এই সুযোগে তিশার প্যান্ট থেকে যে কাগজটা পড়েছিল সেই কাগজটাকে আনি। এটা আর অন্য কোনো কাগজ নাই, এটা তো একটা কার্ড। কার্ডটা দেখেই আমি একটু অবাক হই, কারণ কার্ডটা ছিল একজন পুলিশের, আর কার্ডটায় তিশার নাম আর ছবি দুটোই আছে। তার মানে তিশা পুলিশ অফিসার। আর এই মিশনে যে পুলিশ পাঠানো হয়েছে তার মধ্যে তিশাও একজন। আর তিশা আমাকে সন্দেহ করেছিল, যার জন্য ওকে অপমান করার পরেও আমার রুমে আসতো আর আমার কথা শুনতো, আর আজ আমার পেছন পেছন আসলো। আমি বাড়ির পেছন দিকে গেলাম। পেছনে একটা জানালা আধা খোলা, সেটা দিয়ে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে আমি সত্যি খুব অবাক হলাম, কারণ ভেতরে 40টার মতো মেয়ে আছে। এই দলের একজন বলল, বস 40টা মেয়ে তো এখন হয়েই গেল, পাচার করবেন কবে? আরে এদের আর আমার পাচার করতে হবে না। আমাদের পাচার করতে হবে না মানে? তোরা তো আমার বসকে দেখতে চেয়েছিলি, যার কাছে আমরা এই মেয়েগুলো পাঠাই। অন্ধকার জগতের কি আকাশকে দেখতে চেয়েছিলি? দেখতে তো চেয়েছিলাম, কিন্তু তাকেও তো দেখতে পারবো না, আপনি বলেছেন। এবার দেখতে পাবি, কারণ এবার উনি আমাদের আস্তানায় আসতেছে। কি? সে আমাদের আস্তানায় আসতেছে? আর সে এসেই এবার এই মেয়েগুলোকে নিয়ে যাবে। কবে আসবে সে? কাল আসবে। আর এদের ভালো করে ধরে রাখ, কাল বস আসলেই এদের বসের কাছে দিয়ে দিব। ওকে বস। তিশা আর অন্য সব মেয়েদের মুখে কস্টিপ দিয়ে হাত পা বাঁধা ওরা চলে গেল। সৌরভ হচ্ছে ওদের বস। না, আজ তিশাকে এখান থেকে বের করা যাবে না, কারণ এদের ধরলেই এদের বস যে এই কাজগুলো করাচ্ছে তাকে ধরতে পারবো না। তাই ওদের বস কাল আসবে, আর কালই আমাদের মিশন শুরু হবে, আর ওদের বসকেও কাল ধরবো। আমি ওখান থেকে চলে এলাম। কিছু দূর আসতেই আশিক ফোন দিল। বস আপনি কোথায়? আমরা এখন থেকে খেপুপাড়া স্ট্যান্ডে আপনার জন্য অপেক্ষা করতেছি। তোমরা ওইখানেই থাকো, আমি আসছি। ওকে স্যার। তারপর ফোনটা কেটে দিয়ে ওদের ওইখানে গেলাম। বস আজ আমাদের মিশন কোথায় হবে? আজ কোনো মিশন হবে না, কাল মিশন হবে, আর কালই আমরা সব অপরাধীদের ধরবো। আমি ওদের আস্তানা থেকে এসেছি, কাল আমরা ওদের আস্তানায় হামলা করব। কিন্তু তুই ওদের আস্তানা কি করে দেখলি? তিশার জন্য দেখতে পেরেছি। তিশা কই? তিশা ও ঠিক আছে তো? কি হয়েছে তিশার? তিশাকে নিয়ে এত চিন্তা কেন করিস? আসলে তুই তিশার প্রেমে পড়ে গেলি। আশিক কোনো কথা বলছে না। তুই কি তিশার প্রেমে পড়লি? তিশাকে কলেজে প্রথম দেখাই ক্রাশ খাই, যদিও ওকে বলিনি। ওর সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু ও কথা বলেনি। কিন্তু কি হয়েছে ওর? তারপর ওদের সব বললাম। তার মানে তিশা এখন বিপদে আছে? না, ওরা তিশাকে কিছুই করবে না, কিন্তু কালকেই ওদের ধরতে হবে, না হলেই তিশা আর অন্য মেয়েরা পাচার হয়ে যাবে। কালকে ওদের ধরবো। মেজর স্যারকে ফোন দিয়ে আরো কিছু লোক পাঠাতে বলো, কারণ কালকেই এই মিশন শেষ হবে। ওকে স্যার। ওকে বাই, আমি এখন চলি। বাই। তারপর আমি চলে আসতে লাগলাম। হঠাৎ করেই সানজিদের হাসি মুখটা সামনে ভেসে উঠল। দুপুরে অনেকবার সানজিদের কথা আমার মনে পড়েছিল। আমি বুঝতে পারলাম না আমি কি সানজিদাকে পছন্দ করে ফেলেছি। মিশনটা শেষ হবার পর সানজিদাকে আমার ভালোবাসার কথা বলবো, এটা ভাবলাম। অন্যদিকে সেই অচেনা লোকটা তিশাকে ফোন দিতেছে। তিশা ফোন ধরতেছে না কেন? ওর কোনো বিপদ হলো নাকি? ও তো রিমনের পিছনে পিছনে গিয়েছিল। রিমন ওকে দেখে ফেলে ওর কোনো ক্ষতি করে দেয়নি তো? না না, রিমন এমন হতেই পারে না। কিন্তু ও তো রিমনের পিছনেই গিয়েছিল। আমি এখনই পুলিশ নিয়ে রিমনকে ধরবো, তাহলেই তিশার খোঁজ পাবো। কিছুতে আমি তিশার ক্ষতি হতে দিতে পারি না। আমি এখনই রিমনের বাড়িতে গিয়ে রিমনকে ধরবো। আমি বাইরে থেকে খাওয়া দাওয়া করেই বাড়িতে ঢুকলাম।
কিন্তু বাড়িতে ঢুকে দেখলাম বাড়িতে 5 জনের মতন পুলিশ, 4 জন ছেলে পুলিশ আর 1 জন মেয়ে পুলিশ। মেয়ে পুলিশটা অন্যদিকে ফেরা ছিল, এদিকে ফিরতেই আমি অবাক হলাম। এটা কি করে হয়? কারণ মেয়ে পুলিশটা ছিল সানজিদা, তার মানে সানজিদাও পুলিশ। তারপর সানজিদা এসে যা বললো তা শুনে আমি অবাক হলাম। তিশা কোথায় রিমন? তিশা কোথায় আমি কি করে জানবো? তুমি জানো রিমন তিশা কোথায়, তাই ভালোই ভালোই বলে দাও তিশা কোথায়। এই আমার ছেলে কি করে জানবে তিশা কোথায়? আপনার ছেলেই জানে তিশা কোথায়, কারণ তিশা আপনার ছেলেরই পিছু পিছু গেছিল। তিশা আমার ছেলের পিছনে পিছনে যাবে কেন? কারণ তিশা একজন পুলিশ, আর আমরা আপনার ছেলেকে সন্দেহ করি। কি তিশা মা পুলিশ আর আমার ছেলেকে তোমরা কেন সন্দেহ করো? আমার ছেলে কি করেছে? আমরা সন্দেহ করি কারণ আমাদের এই জেলা থেকে যে অবৈধ কাজ হচ্ছে তার সাথে আপনার ছেলেও জড়িত আছে। আর তিশা ওর পিছনে পিছনে গিয়েছিল ও কি করে তা দেখতে। আর ও খুব চতুর, ও মনে হয় তিশাকে দেখে ফেলে আর তিশার কোনো ক্ষতি করে দিয়েছে। সানজিদার এমন মানসিকতা দেখে আমি সত্যি অবাক হলাম। না, আমার ছেলে এমন কিছু করতে পারে না। কি করেছো তুমি আমার বোনের? ভাইয়া এসেই আমাকে থাপ্পড় মারলো। আমাকে থাপ্পড় মারতে দেখে সানজিদার ভেতর কেমন যেন ছটফট করছে। ভাইয়া আমাকে অনেক মারতে লাগলো, সবাই দেখছে। ভাইয়া আমাকে একটা ঘুষি মারলো, আমি মাটিতে পড়ে যাই। আমার পকেট থেকে আর্মি কার্ডটা পড়ে যায়। আমি আর্মি কার্ডটা উঠাবো তার আগে সানজিদা আমার কার্ডটা উঠিয়ে নেয়। ভাইয়া আমাকে ছেড়ে সানজিদার কাছে গেল। কি লেখা কাগজে? দেখছি। সানজিদার কার্ডটা পেছনে সরে যায়। কি লেখা এই কাগজে? কি হলো? আপনি পিছনে সরে গেলেন কেন? কি করেছে এই বজ্জাতটা? সানজিদা কার্ডটা ভাইয়ার হাতে দিল। ভাইয়া কার্ডটা পড়ে পেছনে সরে যায়। কি হলো? কার্ডে কি লেখা আছে? কার্ডটা একজন আর্মি অফিসারের, আর আপনার ছোট ছেলে একজন আর্মি অফিসার। এটা শুনে সবাই খুব অবাক হয়। শুধু আমি আর্মি অফিসার না, আমি আর্মি অফিসারদের সিনিয়র ক্যাপ্টেন। আমি আর এতক্ষণ আমাকে বলা হয়েছিল আমি অবৈধ কোনো কাজের সাথে যুক্ত। আমাকে উপর থেকে পাঠানো হয়েছে এই অবৈধ কাজগুলো থামানোর জন্য, অপরাধীদের ধরার জন্য। এসিপি স্যার যে বলেছিল এখানে আর্মি পাঠানো হয়েছে, তোমাকে এখানে পাঠানো হয়েছে। আমাকে পাঠানো হয়েছে এখানে, আর আমার সাথে আরো কয়েকজন আছে। আর এই কাজটা শেষ করার জন্য আমাকে অন্য জায়গায় যেতে হয়েছে আমার, আর অনেকের সাথে কথা বলতে হয়েছে। আর সেজন্যই তুমি আর তিশা আমাকে সন্দেহ করেছো। বাবা, তুই আর্মি অফিসার? সত্যি আমার খুব ভালো লাগছে এটা শুনে। তুই দেশের জন্য লড়াই করিস। তোমাদের মতন পুলিশ কেন মিশনের জন্য পাঠানো হয় আমি বুঝি না। অপরাধীদের সন্দেহ করবে না, যারা অপরাধীদের ধরতে আসে তাদের সন্দেহ করো। এটাই কি পুলিশের নীতি? সানজিদা চুপ করে আছে। সত্যি সানজিদার এখন কিছু বলার নেই। সানজিদার ভেতরে অপরাধ বোধ কাজ করছে। ইমনও চুপ করে আছে। তাহলে আমার বোনটা গেল কই? তুমি জানো তিশাকে মেয়ে পাচারকারীরা ধরেছে, আর কাল পাচার করে দিবে। আর একজন আর্মি হিসাবে তোমাকে তো ওকে বাঁচানো উচিত, আর তুমি ওকে না বাঁচিয়ে বলছো ওকে কাল পাচার করে দিবে। তোমাদের পুলিশের বুদ্ধি কি এরকমই হয়? আমি কি বলেছি তিশাকে বাঁচাবো না? আমরা তিশাকে বাঁচাবো। কাল আমাদের মিশন হবে, আর কাল আমরা সব অপরাধীদের ধরবো, আর যে মেয়েগুলোকে ওরা বন্দি করে রেখেছে তাদের মুক্ত করব। ওরা আমার বোনের কোনো ক্ষতি করে ফেলবে না তো? না, তুমি চিন্তা করো না, তোমার বোনের কোনো ক্ষতি হবে না। আর এখন আমার অনেক কাজ আছে, বাই। সানজিদা চুপ করে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। এখনো রিমনের সামনে আসারও কোনো মুখ নেই। রুমে চলে আসলাম। আমাকে নিয়ে সানজিদার ভাবনা এত নিচে, ও আমাকে অপরাধী হবে। যাই হোক, এখন আমাকে এই মিশনের কথাই মন দিতে হবে। এই মিশনে আমাদের সাকসেস হতেই হবে। মিজস্টারের সাথে কথা বললাম, আশিকদের সাথেও কথা বলে সব ঠিক করে নিলাম। এদিকে সানজিদা সারা রাত রিমনের কথা ভাবলো। ও অপরাধ বোধ থেকে রিমনকে ভালোবেসে ফেলেছে। রিমন কি ওকে মেনে নেবে এ নিয়ে চিন্তা করতেছে সানজিদা। আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। এই মিশনের জন্য মেজর স্যার আরো কিছু আর্মি অফিসার পাঠিয়েছে। তাদেরকে বলে ওই বাড়িটার চারপাশে এমন ভাবে রাখতে হবে যাতে কেউ ওদের দেখতে না পায়। সকাল সকালেই সানজিদা আমাদের বাড়িতে এলো, কিন্তু বাড়িতে এসে আমাকে পেল না। সানজিদার মন খুব খারাপ হলো। সানজিদাও তৈরি হলো মিশনে যাওয়ার জন্য, যদিও জানে না কোথায় মিশন হবে। তবুও নিজের উপর আস্থা রাখলো ও নিশ্চয়ই খুঁজে বের করবে। এখন বিকেল 3টা বাজে। মেজর স্যার নতুন যে আর্মি অফিসার পাঠিয়েছিল তাদের সবাইকে খুব সাবধানে ওই বাড়ির চারপাশে রাখলাম। সবার সাথে ব্লুটুথের মাধ্যমে আমার কথা হবে। আশিক, জাবির, মাহিয়ান, জয়, সাব্বির ওরাও নিজের অবস্থান গ্রহণ করলো। এখনো ওই পাচারকারীদের কিং আকাশ আসেনি। ওরা সব মেয়েদের বেঁধে বাড়ির সামনের মাঠে আনলো।
ওরা কেউই আমাদের দেখতে পায়নি। আমরা আড়াল থেকে ওদের উপর খেয়াল রাখছি। হঠাৎ বাতাস বইতে লাগলো। উপরে চেয়ে দেখি একটা হেলিকপ্টার নামতেছে। তাহলে এই পাচারকারীদের আসল নেতা আকাশ এসে পড়েছে। সবাইকে সাবধানে থাকতে বললাম। আকাশ হেলিকপ্টার থেকে নামলো। আকাশের সাথে আরো 6 জন লোক নামলো পিস্তল নিয়ে। আকাশ গিয়ে সৌরভের সাথে কথা বলতে লাগলো। কথার মাঝে একটা ব্যাগ দিল সৌরভকে। ব্যাগটায় নিশ্চিত টাকা ছিল। সৌরভের লোকেরা মেয়েগুলোকে হেলিকপ্টারের কাছে নিয়ে যাচ্ছে। তখন আমি বললাম অ্যাকশন। সাথে সাথে সব আর্মি অফিসাররা গুলি করতে শুরু করে দিল। হঠাৎ করে যেহেতু আমরা গুলি করা শুরু করে দিয়েছি, তাই ওদের অনেক লোককে আমরা মেরে ফেললাম। বাকিরাও আড়ালে গিয়ে আমাদের উপর গুলি করতে লাগলো। অনেক তুমুল যুদ্ধ হলো। ওরাও বুঝে গেল ওরা হেরে যাচ্ছে। ওদের কিং আকাশ দৌড়ে হেলিকপ্টারের কাছে যেতে লাগলো। আমি গিয়ে আকাশের সামনে দাঁড়াই। তারপর আকাশের সাথে আমার হাতাহাতি শুরু হয়। ওদিকে আশিকরা সবাইকে ধরে ফেলেছে। আমি আকাশকে একটা গুলি মারি। আকাশ একটু দূরে গিয়ে পড়ে। আকাশ মাটিতে পড়তেই নিজের কোমর থেকে পিস্তল বের করে আমাকে গুলি করে, আর গুলিটা আমার বুকের বাঁ পাশে লাগে। আকাশ আরেকটা গুলি করার আগেই আমি আকাশের হাতে গুলি করি। আকাশের হাত থেকে পিস্তলটা পড়ে যায়। সাব্বির এসে আকাশকে ধরে ফেলে। সব অপরাধীদের ধরা হয়ে গিয়েছে। আমার বুক থেকে রক্ত পড়তেই আছে। আমি হঠাৎ করে পড়ে যাচ্ছিলাম, কেউ আমাকে ধরে ফেললো। আমি চেয়ে দেখি সানজিদা আমাকে ধরেছে। সানজিদা চিৎকার করে কান্না করছে, আর আমি একটা হাসি দিলাম। আমার চোখটা বুঝে এলো, আর কিছুই মনে নেই আমার। যখন চোখ খুললাম তখন দেখি আমি হাসপাতালে। আমার চারপাশে বাবা মা, আশিক, জাবির, জয়, মাহিয়ান। আমার চোখ সানজিদাকে খুঁজতেছিল। হঠাৎ পেয়ে গেলাম সানজিদাকে, কিন্তু সানজিদা আমার বেডের পাশে শুয়ে আছে। সানজিদার কি হয়েছে মা? তোর অনেক রক্তক্ষরণ হয়েছিল। তোর গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না। ডাক্তার বলেছিল রক্ত না হলে তোকে বাঁচানো যাবে না। ভাগ্যক্রমে তোর রক্ত এর গ্রুপের সাথে সঞ্জিদার গ্রুপের রক্ত মিলে যায়, আর ও তোকে অনেক রক্ত দেয়, আর যার জন্য ও এখন অজ্ঞান হয়ে আছে। সত্যি তোকে মেয়েটা খুব ভালোবাসে। আমি উঠে সানজিদার বেডে গেলাম। সানজিদা, তুমি ঠিক আছো? সানজিদা। সানজিদা আস্তে আস্তে চোখ খুললো। চোখ খুলে সানজিদা আমাকে ওর কাছে রেখে আমাকে জড়িয়ে ধরলো। রিমন, তুমি ঠিক আছো তো? রিমন, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি সানজিদা। আমাদের কথা শুনে মা বাবা হাসতে লাগলো। আমরা দুজনেই লজ্জা পেলাম। হঠাৎ করে আর্মি হেড অফিসার আসলো আমার কেবিনে। এই সাথে আর্মির সিনিয়র মেজর স্যারও আছে। রিমন, তোমার সাহসিকতার সত্যি প্রশংসা করার মতো। তুমি আকাশকে ধরিয়ে দিয়ে বাংলাদেশের বড় উপকার করেছো। স্যার, এটা আমার দায়িত্ব। আশিক, সাব্বির, জাবির, জয় এরা না থাকলে আমি একা একা পারতাম না স্যার। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আর রিমন, তুমি এই মিশনও ভালোভাবে শেষ করেছো। তোমাকে প্রমোশন দেওয়া হলো, আর তোমাকে আর্মি মেজর বানানো হলো। এই কথা শুনে আমি খুব খুশি হলাম। থ্যাঙ্কস স্যার। ওয়েলকাম ইয়াং ম্যান। তারপরে আরো কিছু কথা বলেই স্যার চলে গেল। হঠাৎ ভাবি আমাদের রুমে এলো। ইমন এখন কেমন আছে রে? একটু ভালো আছে এখন। ভাইয়ের কি হয়েছে? ভাইয়া এখন ঠিক আছে তো? আমি ভাইয়ার রুমে যাব বলে কেবিন থেকে বেরিয়ে ভাইয়ার রুমে গেলাম। ভাইয়ার পাশে বসলাম। ভাইয়া, এখন ভালো আছিস? এখন ভালো আছি রে। তুই অ্যাক্সিডেন্ট করলি কেমনি? তোর সাথে খারাপ ব্যবহার ফল এটা। আমাকে ক্ষমা করে দে ভাই। আমি তোর উপর অনেক অন্যায় করেছি। এখানে ক্ষমা চাওয়ার কিছুই নেই। আমরা সবাই একটা হ্যাপি ফ্যামিলি হব ভাইয়া। তার কিছুদিন পর ভাইয়া ঠিক হয়ে গেল। আমি এখন আর্মি মেজর, আর সানজিদারও বিয়ে হয়ে গেল আমার সাথে। আমরা এখন একটা ছোট্ট হ্যাপি ফ্যামিলি। সবসময় হাসি খুশি থাকুক আমাদের পরিবার। তো প্রিয় শ্রোতা, দেখা হবে অন্য কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরবর্তী একটা গল্প এনজয় করতে থাকুন।